বাড়ি থেকে প্রথমে কোটমোড়, দেন কোটমোড় থেকে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে ফাইনাল ডেস্টিনেশন বারাহাট্টা। সূর্য এখনও ঠিকঠাক করে মাথা তোলেনি, আমরা পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড় থেকেই আমাদের শেয়ার গাড়ি বলা আছে। এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি রিম্বিক যাওয়ার। দার্জিলিং যে হোর্ডিং তার নিচে থেকেই দাঁড়ায়। এখন বাজে 6:40, একটু লেট হয়ে গেছে আমাদের। প্রায় 6:40 নাগাদ দার্জিলিং মোড় থেকে স্টার্ট হয়েছিল। এখন প্রায় 8:40 বাজে। আমরা জাস্ট গোপালধারার একটু ওপরে দাঁড়িয়েছি। প্রচণ্ড ঠান্ডা এখানে। এটা হচ্ছে আমাদের শেয়ার গাড়ি। প্রতিটা শেয়ার গাড়ি কিন্তু জার্নির পথে একটা বা দুটো জায়গায় দাঁড়ায় ব্রেকফাস্ট করার জন্য। আমাদের যেমন এখানে দাঁড়িয়েছে। এই হচ্ছে আমার 1 কাপ গরম চা, এটার প্রাইস হচ্ছে 15 টাকা। আমরা ড্রাই ওয়াই বানাতে বলেছিলাম, বাট ঠিকঠাক পারেনি। আমরা যে জায়গাটা যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বারাহাট্টা, যেটা শিলিগুড়ি থেকে রিম্বিক যাওয়ার পথে পড়ে। শিলিগুড়ি থেকে রিম্বিক যাওয়ার কিন্তু ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে। একটা হচ্ছে সকাল 6টা থেকে 7টার মধ্যে দুটো শেয়ার গাড়ি ছাড়ে। টাইমিংয়ের কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। তারপরে 10:30 থেকে 11:30টার মধ্যে একটা ছাড়ে, এবং লাস্টলি যেটা ছাড়ে সেটা হচ্ছে 12টার সময়। এবং সময় লাগে প্রায় 3.5-4 ঘন্টা, মাঝে মধ্যে 4.5 ঘন্টাও লেগে যায়। এবং যে ভাড়াটা নেয় সেটা হচ্ছে 600 পার পার্সন। এবং রিম্বিক থেকে যখন শিলিগুড়ি ব্যাক করা হয় তখনও কিন্তু সকালবেলার দিকে গাড়ি আছে, মানে 6টা থেকে 6:30, তারপরে দুপুর 12টা 12:30টার দিকে একটা আছে, এবং দুপুর 2:02 দিকে একটা আছে। এইভাবে কিন্তু শিলিগুড়ি থেকে খুব সহজ উপায়ে রিম্বিক বা বারাহাট্টা বা ওই দিকে আছে পালমাজুয়া, লিংস, এবং আমরা গিয়েছিলাম, সবই কিন্তু একই রুটে পড়ে। একদম সীমানা হয়ে সীমানা থেকে ঢুকে যায়। ডেফিনেটলি আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি, রুটটা শেয়ার করবো, এবং যারা প্রাইভেট গাড়ি নিয়ে পরবর্তীকালে আসবেন সেলফ ড্রাইভ করে, তাদের জন্য রাস্তাঘাটটা দেখিয়ে দেবো। প্রায় 9টা বাজে। একটুখানি ব্রেকফাস্ট করার পরে আমাদের আবার জার্নি স্টার্ট হলো। প্রায় 9:15 বাজে। আমরা পশুপতি ফটক ক্রস করছি। সীমানা ভিউ পয়েন্ট ক্রস করছি, কিন্তু আজকে সীমানা থেকে একদমই ভিউ নেই। এই হালকা একটা পিক দেখতে পাওয়া যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সুখিয়া, আমরা লেফটের রাস্তাটা নেব। এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে মানেভাঞ্জানের দিকে। আর যেরকমটা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, মানে একটু উঁচু নিচু আছে, পাথুরের রাস্তা, একটু সাবধানে চালাতে হবে। প্রায় 9:45 বাজে আমরা পৌঁছালাম মানেভাঞ্জান। যারা সান্দাকফু যেতে চান তারা কিন্তু এখান থেকেই ল্যান্ড রোভার গাড়ি হায়ার করতে হবে। এবং আমাদের কিন্তু সান্দাকফুর ডেডিকেটেড 3টে ব্লগ আছে, টুমলিং, টংলু, সান্দাকফুর গাইড একদম। আপনারা দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, প্লে লিস্টও চেক করতে পারেন। এদিকে চলে গেল সান্দাকফু যাওয়ার রাস্তা, আমরা এই রাস্তাটা দিয়ে যাব রিম্বিক। প্রায় 10:30 বাজে আমরা ফাইনালি এসে পৌঁছালাম ধোত্রেতে। যারা পরবর্তীকালে ধোত্রে বেড়াতে আসবেন তারা কিন্তু এই শেয়ার গাড়িগুলো অ্যাভেল করতে পারেন। ধোত্রের ফরেস্ট এরিয়া পেরিয়ে এখন আমরা আছি পালমাজুয়াতে। যারা পরবর্তীকালে পালমাজুয়া প্ল্যান করছেন তারা আমাদের নেক্সট ব্লগটা মিস করবেন না। প্রায় 11টা বাজতে যায়। আমাদেরকে এই জায়গাটা শেয়ার গাড়ি ড্রপ করে দিল। জায়গাটার নাম হচ্ছে বারাহাট্টা। এবার এখান থেকে কিছুটা আমাদের হেঁটে হোমস্টে যেতে হবে। সামনেই যে গ্রাউন্ডটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বারাহাট্টা প্লে গ্রাউন্ড। প্রায় 4-5 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছালাম বারাহাট্টা গুরুঙ্গাঁও। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে আমরা যেখানে এসেছি এটা কিন্তু রিয়েল অর্থেই হোমস্টে, কারণ এখানে আমরা এসেছি এই হোমস্টে ওনার অম্বিকা দিদির ইনভিটেশানে। কমার্শিয়াল হোমস্টে যেগুলো হয়, মানে অনেক রুম টুম আছে, আলাদা করে গেস্টদের জন্যই বানানো, সুন্দর সুন্দর দেখতে, ওই জায়গায় অনেকে পছন্দ করে না। অনেকে চায় পাহাড়ে এসে পাহাড়ি মানুষদের সাথে তাদেরই বাড়িতে তারা কি খাচ্ছে, তাদের কীরকম কালচার সেটা দেখা, তাদের আতিথেয়তা পাওয়া, এই ধরনের জিনিসগুলো অনেকে পছন্দ করেন। তো আমার মনে হয় যারা এরকম পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। তো এই হচ্ছে
হচ্ছে আমাদের আজকের হোমস্টে। এটা কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর বাড়িটা, আর রুমগুলো কিন্তু অতটাও কমার্শিয়াল হোমস্টের মতো লাক্সারিয়াস না, মানে এনারা যেভাবে থাকেন ওভাবেই, কিন্তু সমস্ত অ্যামিনিটিস এখানে রয়েছে। তো তাই আর বেশি কথা না বলে একবার দেখিয়ে দিই হোমস্টেটা কেমন। হোমস্টেটা দেখানোর আগে আশপাশটা একটু দেখিয়ে দিই। আশপাশে কিন্তু কয়েকটা বাড়ি আছে, তার মানে একদম ভার্জিন অফবিট জায়গায় কিন্তু এই হোমস্টেটা নয়। এখানে কিন্তু সিকিউরিটি আছে। কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই কিন্তু আরও কিছুটা সিঁড়ি পড়বে এবং তারপরই আমাদের আজকের হোমস্টে। আর উঠে এসেই এটা হচ্ছে মেন গেট, এবং মেন গেট দিয়ে প্রবেশ করার পরে একটা উঠান মতো পড়বে এবং সামনে হচ্ছে আজকে আমাদের হোমস্টে তথা বাড়ি বলতে পারেন আপনারা। আর চারদিকে বেশ ফুলের গাছ, বিভিন্ন রকম প্ল্যান্টস দিয়ে সাজানো, আর আকাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ওপরে একটা রুম আছে, নিচে একটা রুম আছে। যাওয়ার রাস্তা হচ্ছে এখান দিয়ে। যাওয়ার পথে কিছু অর্গ্যানিক ফার্মিং চোখে পড়বে, এই যে শাক টাক হয়েছে, আর পাশ দিয়েই হচ্ছে সিঁড়ি। আরও কিছুটা সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে। ওপরে উঠেই যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে প্রেয়ার রুম, বেশ বড়। এখানে আপনারা মেডিটেশনও করতে পারেন, প্রেয়ারও করতে পারেন, এটা ওনাদের প্রাইভেট। তার সাথে একটা কমন ব্যালকনি টাইপ আছে, এবং এই হচ্ছে আমাদের রুমের সাইজ কিন্তু বেশ বড়, এবং রুমটা পুরোটাই উডেন ফিনিশ। এখানে দুটো চেয়ার, বেতের চেয়ার, টেবিল দেওয়া আছে, এবং এখানে একটা কুইন সাইজ বেড দেওয়া আছে যেখানে দুজনের অ্যাকোমোডেশন হবে। বাকি রুম কিন্তু বেশ এয়ারি, এবং রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে একটাই প্রবলেম আছে যে শাওয়ারটা নেই, বাকি কোমোড, গিজার, বেসিন, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই আছে, এবং বাথরুমের সাইজও কিন্তু ঠিকঠাক। এবং রুমের সাথেই যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই অ্যাটাচড ব্যালকনিটা। এখানে অনেকগুলো প্ল্যান্টস রাখা আছে, এবং বাকি এই গ্রামের ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে কিছু স্নোকেপড মাউন্টেনের ভিউও কিন্তু এখানে আছে। তো এই ছিল ওপরের রুমটা। এবং এই জায়গাটা একেবারে নেচারের কোলে, প্রচুর গাছপালা রয়েছে। যারা গাছপালা প্রেমী তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর দেখে মনে হচ্ছে অনেক পাখি পক্ষীও হয়তো সকালে দেখা যেতে পারে, কিন্তু যেহেতু এত গাছপালা তাই ওপেন ভিউটা খুব একটা নেই, গাছের ফাঁক ফোকর দিয়ে ভিউ রয়েছে। এবং আশপাশে অনেক বাড়ি রয়েছে লোকালদের, বিভিন্ন বাড়ি, কাঠের যে বাড়িগুলো হয়, তো ওই জন্য গ্রামটা বেশ জমজমাটও লাগছে, ফাঁকা ফাঁকা কিন্তু একদমই না। তো ওপর থেকে নেমে এসেই প্রথমে এখানে পড়বে এনাদের ডাইনিং কাম কিচেন এরিয়াটা। একেবারে লোকাল বাড়ি যেরকম হয় সেরকমই সেটআপ। এখানে বসার জায়গা এবং এখানে গ্যাস ট্যাস রাখা রয়েছে, একদম নর্মাল বাড়িতে আর 5টা বাড়িতে যেমন হয় সেরকমই। আর একটা রুম এখানে রয়েছে, সেটা হচ্ছে এটা ছোট্ট একটা রুম। এখানে যে বেডটা আছে সিঙ্গেল বেড, এখানে একজনের বেশি খুব হবে বলে আমাদের মনে হচ্ছে না। অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, কোমোড শুধু এখানে রয়েছে, আর শাওয়ার বা বেসিন কিছু এখানে নেই, তার জন্য বাইরে আর একটা ব্যবস্থা রয়েছে। আর এই রুমের পাশেই কিন্তু ওয়াশরুমটা আছে, যেখানে কিন্তু আবার গিজার, শাওয়ার সমস্ত কিছুর সুবিধাই আছে। একটা কথা বলে রাখা ভালো, এই জায়গাটা কিন্তু তাদের জন্যই যারা একদম এক্সপিরিয়েন্স করতে চান কোনো পাহাড়ি মানুষের বাড়িতে। আমার কিন্তু এসে থেকে খালি মনে হচ্ছে আমি কোনো রিলেটিভের বাড়িতে এসেছি, ওরকমই ফিল হচ্ছে। ছুটি কাটাতে এসেছি, একদমই মনে হচ্ছে না যে আমি কোনো হোমস্টেতে এসেছি বা ঘুরতে এসেছি। এখানে কিন্তু প্রচুর রকমের ফুল গাছ আছে, যেটা আমাকে হ্যাপি করে দিচ্ছে জাস্ট। আর এই জয়ের নাম হচ্ছে কাঞ্চা। কাঞ্চা 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 সুন্দর শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে ল্যাদ খাচ্ছে। প্রায় 1টা বাজে, আমরা লাঞ্চ করতে বসে গেছি। একদম লোকাল লাঞ্চ রয়েছে। এখানে রয়েছে মূলোর আচার, তার সাথে রাইস তো আছেই। এটা হচ্ছে নেপালি যে আলুর দম যেটা হয় লাল লাল, সেটা। এখানে রয়েছে চিকেন, ঝাল ঝাল চিকেন। আশা করছি কালারটা দেখতে তো বেশ ভালো লাগছে এবং গন্ধটাও ভালো আসছে। গ্রেভির কালারটা সেই। আর রয়েছে ডাল, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর এই পুরো রান্নাগুলো কিন্তু করেছে ওই দাদি বা আন্টি। আন্টি হচ্ছেন অম্বিকাজির মা। নমস্তে আন্টি। নমস্তে। তো এবার গরম গরম ধোঁয়াটা ঘন মসুর ডাল দিয়ে আমরা লাঞ্চটা স্টার্ট করব।
এই হোমস্টের খাবারের টেস্টের ব্যাপারে একটা না অনেকগুলো কথা আমরা বলবো। প্রথমত হচ্ছে ডালটা যখন প্রথমবার টেস্ট করলাম, আমার অনেক পুরানো দিনে ছোটোবেলায় এরকম কোনো একটা কারো হাতের ডাল খেয়েছিলাম মনে পড়লো, বাট এক্স্যাক্টলি মনে পড়লো না কার হাতে। আর নেপালি যে পিরো আলুদম হয়, যেটা এরকম লাল লাল দেখতে, বাট ঝাল হয় না, এখানে কিন্তু ঝালও ছিল খুবই। আর আমার তো ঝাল অল টাইম ফেভারিট, আমি খুব ভালো খেয়েছি ওটা। আর চিকেনটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ওটাও যেমন বলেছিলাম ঝাল ঝাল ঠিক তেমনটাই হয়েছিল, অনেকটা বাঙালি বাঙালি ফিল ছিল একদম। কিন্তু চিকেনের টেস্টটাও আমার অনেক চেনা একটা টেস্টের কথা মনে করাচ্ছে, কিন্তু আমি এটাও মনে করতে পারছি না কার হাতের টেস্ট। আমি কিন্তু খুব খুব ভালো খেয়েছি এখানে। মানে এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা সত্যি এরকম টেস্ট এক্সপেক্ট করিনি, কিন্তু যখন আমরা খাবারটা খেলাম মানে বিয়ন্ড এক্সপেকটেশন। দাদির হাতের জাদু আছে সিরিয়াসলি। আপনারা যখন পরবর্তীকালে এখানে আসবেন, যদি আসেন, দাদির হাতের চিকেনটা মিস করবেন না। যাই হোক, চিকেন খাবেনই। এবং প্রত্যেকটা হোমস্টেতে গিয়ে আমরা ভিউ দেখে বা হোমস্টে থেকে যতটা না হ্যাপি হই খাবার খেয়ে, যেহেতু আমরা ফুডি দুজনেই, তো আমরা খাবারটা যদি ভালো টেস্টি পাই, মানে কত রকমের খাবার আছে না, মানে যেটুকু আছে সেটা কতটা টেস্টি, তো সেটা হলে আমাদের মানে খুশির আর সীমা থাকে না। আমার মনে হয় বাঙালির মন জয় করার একটাই পেট খাবার, ঠিক তো? ঠিক হলে কমেন্টে জানাবেন একটুখানি। থাকা খাওয়ার বন্দোবস্ত হলো, শুধুমাত্র তো টেস্টি চিকেন খাওয়ার জন্য এখানে কেউ আসবেন না। তাহলে এখানে কেন আসবেন? এখানে আসবেন 1 বা 2 দিন মাইন্ড রিজুভিনেট করার জন্য, পাহাড়ি মানুষের বাড়িতে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা দেখার জন্য। প্লাস এখানে অর্গ্যানিক ফার্মিংও হয়, সেই অর্গ্যানিক খাবার তো আছে, প্লাস প্রকৃতিকে এনজয় করার জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। এখান থেকে দাঁড়িয়ে কিছু স্নোকেপ মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখান থেকে ধোত্রে, পালমাজুয়া, লিংসেবং, শ্রীখোলা এই সমস্ত জায়গাগুলোও কিন্তু ট্যুর করা যেতে পারে। এবার কোনো হোমস্টেতে এসে আমরা তো বসে থাকি না, আমরা লোকাল জিনিসগুলো এক্সপ্লোর করি হেঁটে। তো এখানে যেটা শুনলাম, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নাকি একটা নদী আছে, তো সেই নদীটাই এখন বেরোচ্ছি লাঞ্চ টাঞ্চ করার পরে একটু এক্সপ্লোরেশনের জন্য। ঘড়িতে এখন 1:45 আর আমরা বেরোলাম। তখন যে গ্রাউন্ডটার পাশ দিয়ে গেলাম, ওখান দিয়ে একটা রাস্তা করা আছে, মেন রাস্তায় মিশছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তা বরাবরও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা একটু শর্টকাটে যাচ্ছি, এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। প্রতিটা অফবিট জায়গার মতনই এখানেও বেশ কিছু অর্গানিক শাকসবজির চাষ হয়েছে। স্কোয়াশ গাছটা স্পেশালি চোখে পড়ছে, তার সাথে এদিকে স্প্রিং অনিয়ন গ্রিনস দেখতে পাচ্ছি, এদিকে কিছু বিনস আছে রেড কালারের, এদিকেও কিছু আর এক প্রজাতির যে বিনস যেটা গ্রিন কালারের, যেটা হয় জেনারেলি আমরা খেয়ে থাকি, সেটাও এখানে আছে। আরও অনেক রকমের গাছ চোখে পড়ছে কিন্তু এখানে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কিন্তু লিংসেবং। আমরা ছিলাম আপার লিংসেবংয়ে ঠিক 1 মাস আগে ওই কটেজটায়। আর যেরকম প্রমিস করেছিলাম সাহেল স্টোরিজ থাকবে প্রতিটা পাহাড়ে নর্থ বেঙ্গলের, আমরা কিন্তু আমাদের কথা রাখছি। তাই নর্থ বেঙ্গলের আনাচে কানাচে জায়গা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে সাহেল স্টোরিজ চ্যানেলে। নদীর আওয়াজ কিন্তু আমাদের কানে আসছে। আর যে লিংসেবং গিয়েছিলাম ওইখানে যাওয়ার পথে যে নদীটা পড়ে মুরমুর খোলা, আমরা ওই নদীটাই দেখতে যাচ্ছি এখন। যে পাথরের রাস্তা দিয়ে আমরা নামছি সেটা তো নামতে মজাই লাগছে, কিন্তু এটা ভাবছি যে উঠতে কীরকম লাগবে আমাদের। মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, বলছে নামতেই নাকি প্রায় 20-25 মিনিট টাইম লাগবে। আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই ক্লাউডি, তার কারণ হচ্ছে কাল পরশু নাকি ছাঙ্গুতে বরফ পড়েছে, এটা লোকালদের মুখেই শুনলাম। এই ট্রেকিং রুটটা কিন্তু খুব ভালো, অনেকটাই জঙ্গল জঙ্গল টাইপ ফিল দেবে, মাঝে মধ্যে সিঁড়ি রয়েছে, মাঝে মধ্যে এরকম স্লোপ টাইপ রয়েছে, এখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে আমাদের। দেখুন শর্টকাটটা কিন্তু রাস্তায় মিলিত হলো, তাই কেউ যদি রাস্তা দিয়েও গাড়ি করে আসতে চান তারাও কিন্তু আরামসে আসতে পারেন, সিঁড়ি দিয়ে নামতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। এই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা সাহারা নিয়েছি শর্টকাটের। এখান থেকে ঠিক 2 কিলোমিটার গেলেই কিন্তু পড়বে লিংসেবং। আর এখন প্রায় 2:30 বাজে, আমরা একটা ব্রিজের ওপর এসে পৌঁছেছি। ব্রিজটার নাম হচ্ছে রিঞ্জি পুল, আর যে নদীটা দেখতে এসেছি তার নাম হচ্ছে মঙ্গং খোলা। যেহেতু
এটা ডিসেম্বর মাস, তাই নদীতে জলটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর নদীর পাশে কিন্তু বেশ কিছু সিটিং এরিয়াও আছে। আর এই নদীতে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু মাছ চোখে পড়ছে। আর মজার বিষয়টা হলো পাশের দোকান থেকে পাউরুটি কিনে দিতেই কীরকমভাবে ঝাঁকে ঝাঁকে সবাই ঝাঁপিয়ে পড়লো ওই একটা পাউরুটিকে খাওয়ার জন্য। বিভিন্ন পাউরুটি আমরা দিলাম আর সবাই দূর দূরান্ত থেকে ছুটে এলো, কিন্তু কিন্তু এই মাছগুলোকে খাওয়ার জন্য কিন্তু আরেকজন ভদ্রলোক ওয়েট করছেন। এখন বাজে 3:05, দেখে মনে হচ্ছে 5:05 বাজে, কিন্তু না, আজকের এই ওয়েদারের জন্য এরকম। আমরা আবার উঠতে শুরু করলাম। এখন আমরা রোড দিয়ে যাব, দেখব কি আছে। একটা মন্দির আছে শুনলাম, তো ওগুলো সব দেখতে দেখতে হোমস্টে যাব। আমাদের নামার সময় প্রায় 1.25 ঘন্টা সময় লেগেছিল। এখন ওঠার সময় ভেবেছিলাম রাস্তা দিয়েই যাব, তারপর আবার ভাবলাম অনেকটা সময় লাগছে, তাই জন্য আবার শর্টকাট দিয়ে উঠতে শুরু করেছি। আমার মতো যাদের শ্বাসের প্রবলেম তাদের কিন্তু বেশ কষ্ট হবে, কারণ সিঁড়িগুলো বেশ খাড়াই। নামার সময় বলেছিলাম যে উঠতে কিন্তু কষ্ট হবে, এবং সেটাই হচ্ছে, কিছুটা শ্বাসকষ্টও হচ্ছে। তাই সাজেস্ট করব যারা খুব দেখার ইচ্ছা ওই নদীটা, তারা গাড়ি নিয়ে চলে যান, দিয়ে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করুন, বসুন, চা কফি খান, ওখানে স্টল আছে। আবার গাড়ি ধরেই কিন্তু মানে রাস্তা ধরেই কিন্তু গাড়ি করে চলে যান। এই কুকুরটার নাম হচ্ছে রাতি। রাতি খুব ইন্টেলিজেন্ট বলছে। রাতিকে এটা দিয়ে আমি এখন সুসুরি দেবো একটু। রাতি রাতি রাতি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মন্দিরের কাছে। কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে ওই দেখতে পাওয়া যাচ্ছে মন্দির। বেসিক্যালি যেটা দেখে মনে হলো সেটা হচ্ছে দুর্গা এবং শিবের মন্দির। মন্দির মানে যেরকমটা আমরা বুঝি মূর্তি স্থাপন করা হয়, এখানে কিন্তু একটু আলাদা। পাথরের গায়েই কিন্তু গণেশজি এবং দুর্গা মায়ের মূর্তি খোদাই করা রয়েছে। এটাই কিন্তু এখানে মন্দির, পবিত্র স্থান গ্রামবাসীদের কাছে। আর এখানে ভগবান শিবজি আছেন। আর পুরো জায়গাটা কিন্তু খুব শান্তি একটা জায়গা, এবং ওখানে দেখতে পাওয়া যাচ্ছে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এখানে মনে হয় হোমযজ্ঞ হয়। গণেশজি সকলকে আশীর্বাদ করো, আর আমাদের একটু রোগা করে দাও, এত হাঁটছি, 4-5 কিলো বেড়ে যাচ্ছি আমরা, একটু রোগা করো। আর সামনে জঙ্গলের রাস্তা, এই রাস্তা দিয়েই কিছুটা উঠলেই আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। পাহাড়ে এলে যখনই এরকম গাছ দেখবেন, এই পাতাগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ খুব সূক্ষ্ম একটা পাতা, কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। এখানে যতগুলো গাছ দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবই এলাচের গাছ। প্রচুর এলাচ চাষ হয়েছে এখানে। এখানে এরকম পাইপ দিয়ে জল এনে একটা জায়গায় জল জমা করে ন্যাচারাল ওয়েতে ছোট ছোট মাছ চাষ করা হচ্ছে। সামনের বাড়িটায় শুনলাম 2টো টার্কি রয়েছে, তার আগে ছোট্ট একটা ব্রিজ আছে। এখন 2টো টার্কি আমরা দেখতে যাচ্ছি। এখানে গাছে হয়ে রয়েছে রুক টমাটার। রুক টমাটারের চাটনি কিন্তু আমরা খেয়েছি নর্থ বেঙ্গলে, বেশ টেস্টি। প্রায় 4:30 বাজতে যায়, আমরা হোমস্টের কাছে পৌঁছে গেছি। আর হোমস্টের কাছেই কিন্তু একটা দোকানও আছে, টুকটাক জিনিসপত্র কিন্তু এখানে এলে পাবেন। কাঞ্চা বিস্কুট খানুস আর হচ্ছে শেষেকে যেই দেওয়া হলো বিস্কুট সাথে সাথে খেয়ে নিল, শেষ করে দিল শেষ। আর কাঞ্চা নেই খা রা। সকালেই মেসেজ পেয়েছিলাম যে দুপুর 3টের পরে এখানে বৃষ্টি চালু হবে। জাস্ট হোমস্টেতে ঘুরে ফিরে ঢুকলাম আর গুঁড়ি বৃষ্টি চালু হয়ে গেল। আজ রাতে মনে হয় জাঁকিয়ে ঠান্ডা পড়বে। এই হোমস্টে কিন্তু ওপরের রুমটা একেবারে পারফেক্ট এই বৃষ্টি দেখার জন্য, এই ওয়েদারের জন্য। এখানে বিছানায় শুয়ে বসে যে কোনোভাবে এরকম ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করা যায়। ল্যাদ খাওয়ার জন্য বেসিক্যালি পারফেক্ট একটা জায়গা। আর অনেক দিন ধরে আমরা শুনছিলাম যে ঠান্ডা পড়বে, তার আগে বৃষ্টি হতে হবে, এটাই হয়তো সেই বৃষ্টি। আমাদের বাড়িতে যেরকম সন্ধে দেওয়া হয়, এখানেও কিন্তু দিদা সন্ধেবেলা পুজো করছেন, সন্ধে দিচ্ছেন, যাই বলুন না কেন, একটা লোকালদের বাড়িতে থাকার কিন্তু একটা এইরকম ফিলিং আছে। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে চলে এসেছে গরম গরম 1 কাপ মিল্ক টি, তার সাথে স্ন্যাক্স হিসেবে বিস্কিটস অ্যান্ড চিপস। বৃষ্টি থামার তো নামগন্ধ দেখছি না, প্লাস সন্ধেবেলা এখানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে,
চারদিকটা বেশ নিস্তব্ধ, আর দূরে কিছু পাহাড়ের আলো মিটিমিটি করে জ্বলছে। এখান থেকে নাইট ভিউ কিন্তু বিশাল যে কিছু আছে সেটা না, বাকি বাদ এখন কিন্তু বেশ ঠান্ডা। এই মুহূর্তে দাঁড়িয়েই বৃষ্টির জন্য সান্দাকফুতে জাস্ট তুষারপাত হয়েছে। এখন কিন্তু প্রায় 8টা বাজে, আর দাদি কিন্তু আমাদের জন্য ডিনার করে ফেলেছেন। এখানে কিন্তু অম্বিকা দিদি এখন প্রেজেন্ট নেই, ওনার পরিবর্তে ওনার মা আমাদের জন্য আজকে লাঞ্চ প্রিপেয়ার করেছেন, সন্ধ্যেবেলা চা করেছেন এবং রাত্রিবেলা ডিনারটা উনি সার্ভ করছেন। একটা কথা আমাদের নিজেদের খারাপ লাগছিল যে এই বয়সে একটা মানুষ এত কিছু করছেন, আমরা বললাম যে আমরা একটু হেল্প করব, উনি বললেন না আপনারা রেস্ট নিন, আমরাই করব। মানে একটা হোমস্টে, অরিজিনাল অর্থে যে হোমস্টে হয় এগুলোতে কিন্তু এই মানুষগুলোর জন্যই আজকে একটা হোমস্টেতে অরিজিনাল হোমস্টেতে হয়। আমার কিন্তু এই দাদির ব্যবহার বলুন বা এনার হাতের খাবার খুব ভালো লেগেছে। এবং এই যে এত ঠান্ডার মধ্যেও যে এত কাজ করছেন, হ্যাঁ হতে পারে এটা কমার্শিয়াল একটা হোমস্টে পরবর্তীকালে চালু হবে, ঠিক আছে, বাট সব দিকটা বাদ রেখে মানে যদি শুধুমাত্র একটা ব্যবহার দেখি বা একটা মানুষের আতিথেয়তা দেখি, তাহলে কিন্তু এই হোমস্টেতে এই দাদির নাম বলতেই হবে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তো ডিনারে আছে, এটা হচ্ছে মিক্সড ডাল, তার সাথে এটা হচ্ছে এগ কারি, মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে করা, আর তার সাথে এটা আছে চিকেন। আবার আমরা দাদির হাতের চিকেনটা খাবো। তার সাথে এখানে আছে গরম গরম রুটি, আর ওর জন্য রাইস আসছে। তো ডিনারে বেশ ভালোই আইটেম আছে। আপনি ইতনা আচ্ছা খানা বানানা कैसे सीखा, पहले ये बंगाली बताइए। का लोग वो बंगाली के साथ में हमने वही 5 बरस सिलगड़ी में बैठा था ना, उसके साथ से सीख लिया। मतलब इतना अच्छा चिकन ना बहुत कम जगह खाया। आप इतना अच्छा चिकन बनाया है, सारे कुछ इतना अच्छा बनाया है, मतलब ये पूरा बंगाली स्टाइल का ही है। हाँ हम लोग बंगाली ऐसे ही पसंद करते हैं। हाँ, आप अगर यहाँ पर गेस्ट आएगा तो आप ये खिलाएंगे ना गेस्ट को। खिलाएंगे। और आप जो अभी 70 इयर्स के हो, हाँ। आपने अभी जो बताया हम लोगों को, हाँ। कितना साल तक आप कुकिंग करेंगे? 80 years तक 80 years present बनिन्छु नि त ल। अरे बाप रे बाप रे बाप, नहीं दादी बहुत मस्त लगा आपका দাদি खाना। বাংলাও বলতে পারে তাই না? बांग्ला बोल्दै हो? दादी बांग्ला बोलते पारे, इंग्लिश बोलते पारे, सब बोलते पारे। আমি তোমাকে ভালো লাগছি। আজকের রাতটা কিন্তু আমরা শেষ করব এই ভিডিওতে দাদির গান দিয়ে। দাদি কিন্তু ভালো গান গায় এবং গান দেখছি সারাদিনই গুনগুন করে গাইছে, এখনো ক্যামেরার পিছনে গাইছিল না, ওরা একটু চুপ, আমরা শোনাচ্ছি। এবং যারা এই ভিডিওটা দেখবেন আই হোপ প্রত্যেকে ভালোবাসবেন এই দাদির গান। मैं तेरा जानू हूँ तू मेरा दिलबर है पर प्रेम पंत की पलियों पर। সকালটা কিন্তু শুরু হলো একদম ঝকঝকে তকতকে ওয়েদার দিয়ে। কাল রাতের বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে ওদিক থেকে সানরাইজ হচ্ছে, সূর্যের আলোটা এই পাহাড়ে এসে পড়েছে, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো মাউন্টেন। সকালবেলা ঘুম থেকে উঠেই মাউন্টেনগুলোকে দেখতে খুব ভালো লাগে। আর বাকি 5টা অফবিট জায়গার মতো এখানেও কিন্তু সকালের পরিবেশ একদমই শান্ত। বৃষ্টি থেমে গেছে ঠিকই, কিন্তু ঠান্ডাটা একদম থামেনি। একটা ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে এখানে। পাহাড়ের সকালগুলো বিভিন্ন দিন বিভিন্ন রকম কাটে, কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম, একটু আলাদা। পুজো টুজো করে দিদা সকাল সকাল 2 কাপ গরম গরম চা আর বিস্কিট দিয়ে গেছে। এখন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এই সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে করতে। প্রায় 8:30 বাজে, আর শীতকালের মিঠে রোদটা ঘরে এলো জাস্ট। এরকম ওয়েদার দেখে নিজেকে আর রুমে বসিয়ে রাখতে পারলাম না, বেরিয়ে পড়লাম মিঠে রোদটা গায়ে মেখে গ্রামটা একটু হেঁটে দেখতে। নর্থ বেঙ্গলে প্রতিটা অফবিট জায়গার কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন কোনো জায়গা থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ, কোনো জায়গার হোমস্টে খুব ভালো,
বা কোনো জায়গা থেকে সাইট সিইং প্রচুর পয়েন্টস আছে, তেমনই এটাও কিন্তু একটা অফবিট গ্রাম, যেখানে একটা বা দুটো দিন আপনারা প্রকৃতির সাথে কাটিয়ে যেতে পারবেন। এখান থেকে ওয়ার্ক ফ্রম মাউন্টেনও করতে পারবেন, কারণ জিওর নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং, ইন্টারনেট খুব ভালো, ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাট এই জায়গাটার মধ্যেও কিন্তু একটা অফবিট চার্ম আছে। হোমস্টেতে ফিরে এসে দেখলাম দাদি খানা বানাচ্ছে। দাদি বানাচ্ছে আমাদের জন্য গরম গরম লুচি, একদম ফুলকো লুচি। এবার আমরা এই গ্রামের আরও একটা দিক এক্সপ্লোর করতে বেরোলাম পায়ে হেঁটেই। রাস্তাটা একটু উঁচু হয়ে গেছে আর কয়েকটা এরকম সিঁড়ি আছে। রাস্তা বলতে সেভাবে কিছু নেই, মাটির রাস্তা এবং বেশ চড়াই আছে। চারদিকে মাউন্টেন ভিউ আর গ্রামের ছোট ছোট বাড়ি, তারই মধ্যে দিয়ে এখন একটু রাস্তাটা ভালো, এখন একটু সমতল টাইপ। কিছুক্ষণ আগে কিন্তু বেশ স্টিফ ছিল। তো আমাদের এই হাঁটা দেখে বা হাইকিং দেখে যারা ইন্সপায়ার হয়ে পরবর্তীকালে এইগুলো করবেন, তাদেরকে একটাই বলবো, সব কিছু বুঝে শুনে কিন্তু করবেন। রাস্তা কিন্তু মাঝে মধ্যে খুব স্টিপ, আর এরপর যে রাস্তাটা শুরু হবে সেটা হচ্ছে জঙ্গলের রাস্তা। একদম জঙ্গল জঙ্গল দিয়ে কিন্তু আমরা এখন যাব। বৃষ্টি হয়েছে, খুব পিচ্ছিল অবস্থায় আছে, বলছে জোঁক আর সাপের ভয় থাকতে পারে, খুব সাবধানে যাচ্ছি আমরা। এখান দিয়ে রাস্তাটা দেখেছেন কীরকম খাড়াই, মানে একটুখানি পা স্লিপ করলে পুরো নিচে। আমাদের যে গাইড এসছে উনি জানতেন না যে নিচে দিয়ে আর একটা রাস্তা আছে। ওই বাড়িটা আমরা কিছুক্ষণ আগেই ক্রস করলাম, বেশ খানিকক্ষণ হয়ে গেল। ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের ওপরে যাওয়ার কথা, কিন্তু আমরা কি করলাম, আমরা ওই ওপর দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে চড়তে চড়তে আবার এখানেই এসে মিলিত হচ্ছি। যদি প্রথমেই আমরা ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে এতক্ষণে পৌঁছে যেতাম। জাস্ট মাটির রাস্তা, প্রচণ্ড স্লিপ করছে, একদম পাদদেশ থেকে পাহাড়ের ওপরে আমাদেরকে তুলছে একটা ডুঙ্গা দেখার জন্য। 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও আমরা পৌঁছাতে পারিনি বড়া ডুঙ্গাতে। এই জঙ্গলের মধ্যে কোথাও একটা পাথর দেখা যাচ্ছে, এটাকে ছোট ডুঙ্গা বলে। বলছে এখান থেকে নাকি ভিউটা দারুণ। কিছু আছে বলুন তো এই জায়গাটায় দেখার মতো, যে বলে দিল দারুণ ডুঙ্গা, দারুণ ভিউ, তার উপরে বললো স্লিপার পরে গেলেই হবে, শু পরার দরকার নেই। আমরা জিজ্ঞাসা করলাম, মানে এতটা খারাপ এক্সপিরিয়েন্স লাস্টে হবে এটা সত্যি বুঝতে পারিনি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারাডুঙ্গা। এই ভিউটাই ওপর থেকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাওয়া যায়, এর বেশি আর কিচ্ছু না। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে দেখা যায়, কারণ গাছপালায় ঘেরা। ওই ডুঙার সামনেটাও ব্লক আছে গাছ দিয়ে। এবং আমাদের সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স, ট্রেকিং এক্সপিরিয়েন্স এখানে হলো। মানে কোনো রকম মজা পাইনি এই ট্রেকটা করে আমরা, উল্টে আমাদের খুব কষ্ট হয়েছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে। আমরা মেন রাস্তা থেকে কতটা ওপরে উঠেছি একবার দেখুন। এখন এই রাস্তা দিয়ে পুরোটা নেমে আমাদেরকে যেতে হবে। সব কিছুই তো হলো, এবার এখানে থাকা এবং খাওয়ার খরচাটা একটু বলে দিই। পার পারসন পার ডে 1200 করে এখানে চার্জ নেওয়া হয়। স্ক্রিনের ওপরে এবং ডেসক্রিপশন বক্সে অম্বিকা দি, যিনি এখানকার হোমস্টে ওনার নাম্বার দেওয়া থাকবে। তো সব মিলিয়ে কিন্তু ঠিকঠাকই ছিল, শুধুমাত্র ট্রেকিংটা একটু মাথা গরম করে দিয়েছিল। ওই রুটটা প্লিজ অ্যাভয়েড করবেন। আর মাথা গরম হয়ে যাওয়ার একটা কারণ আছে, আমাদেরকে বলা হয়েছিল আধ ঘন্টা, বাট ওটা হয়ে গিয়েছিল 2 ঘন্টা। একটা মেন্টাল প্রিপারেশন নিতে হয় যে কোনো জায়গায় হাইকিংয়ে গেলে, তার জন্যই হয়তো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। যদি কিছু খারাপ লেগে থাকে আমরা দুঃখিত। ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এভাবেই সাহেল স্টোরিজ। বাই।